জানেমান, আজ তোমাকে আর ছাড়ছি না। প্রতিদিনই তুমি আমাকে ফেলে চলে যাও। আমি আবার কই তোমাকে ফেলে চলে গেলাম? তুমি তো আমাকে দূরে ঠেলে দাও। একদম মিথ্যে কথা বলবে না। আমি প্রতিদিন তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, তারপর তুমি আমাকে ঘুমের মধ্যে রেখে কই চলে যাও। আজ আমি তোমাকে আর ছাড়ছি না। এই কথা বলে রাফি স্বপ্নের মধ্যে প্রিয়াঙ্কার দুই ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে থাকে আর তার দুই হাত দিয়ে প্রিয়াঙ্কার বুকের ওই দুটোতে টিপতে থাকে। তখনই তার আম্মু এসে তার মুখের উপর পানি ঢেলে দিল আর রাফি চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমাদের বাসার ছাদে ফুটা হয়ে গেছে। রাফির আম্মু তখনই রাফির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, হারামজাদা, আজে বাজে কথা না বলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। সকাল 9টা বাজে। ভার্সিটিতে যাবি কখন? নিশা তোর জন্য সেই কখন থেকে নাস্তা নিয়ে অপেক্ষা করছে। ও আম্মু, আমি তো ভুলেই গেছিলাম, আজকে ভার্সিটিতে আমার প্রথম দিন। তোমাকে না, আমি কাল রাতে বলে রেখেছিলাম সকালবেলা আমাকে একটু তাড়াতাড়ি করে ডেকে দিতে, কিন্তু তুমি এই এখন ডাকতে এলে আমাকে। আমি তোকে এখন থেকে ডাকতেছি নাকি ঘুম থেকে ওঠার জন্য? সে সকাল থেকে তোকে ডাকতেছি ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু তুই তো কোনো কথা না শুনেই ঘুমিয়ে যাচ্ছিস। নিশাও এসে তোকে বেশ কয়েকবার ডেকে গেছে। একদিকে ঘুমাচ্ছিস আর অন্যদিকে ঘুমের মধ্যে কি আবোল তাবোল কথা বলছিস। কাকে ছাড়বি না, কাকে যেতে দিবি না। উফ আম্মু, তুমি দিলে তো আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে স্বপ্নটা আরো 12টা বাজিয়ে দিতে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমার আদরের পুত্রবধূ এসে আমায় আদর করছিল আর কিস করছিল। এই কথা শুনে রাফির আম্মা খানিকটা রেগে গিয়ে রাফিকে বলতে থাকে, একদম আর ঝাঁটা দিয়ে পেটাবো বলে দিলাম। প্রত্যেকদিন কিসের উল্টাপাল্টা কথা বলিস? সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছিস, পড়াশোনাটা আগে শেষ কর, তারপর না হয় বিয়ে শাদী নিয়ে চিন্তা করবি। এখনই যদি এসব ফালতু চিন্তা মাথায় এনেছিস, ঝাঁটা পেটা করে তোর এই সব ভূত মাথা থেকে নামিয়ে দেবো। তুমিও না, একদম আনরোমান্টিক আম্মু। আমার বন্ধুদের আমরা সবাই কত ভালো, তাদের সঙ্গে কত ফ্রেন্ডলি, আর তুমি সব সময় আমাকে মায়ের কথা বলো। তুমি এমন কেন বলো তো? এখন যদি বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নাস্তা না করিস, তাহলে তোকে আমি বোঝাবো আমি কেমন। এই বলে রাফি আম্মুর রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে আম্মু চলে যাওয়াতে রাফিও যেন একদম হাফ ছেড়ে বাঁচলো। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আর তারপর তৈরি হয়ে নিজে চলে আসলো। নিচে এসে দেখে তার বড় বোন নিশা অনেকক্ষণ ধরে তার জন্য নাস্তা নিয়ে বসে আছে। রাফি ডাইনিং টেবিলে বসা মাত্রই নিশা চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ হারামজাদা, এতক্ষণে তোরা আসার সময় হলো? আমি সে কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি। আজকে তো ভার্সিটিতে যেতে আমার লেট হবে। যদি তোর জন্য আজকে আমাকে স্যারের কাছে বকা শুনতে হয়, আজ তোর একদিন কি আমার একদিন। সেই তো আমার মুখের উপর প্রতিদিন পানি ঢালতে হয়, তাই একটু আগে দিলেই তো পারতে, তাহলে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে পারতাম, আর প্রথম দিনই ভার্সিটিতে যেতে আমার লেট হতো না। সব কিছুর মূলেই তো তোমরাই রয়েছো। দেখ, আর একটা বাজে কথা বলবি তাহলে কিন্তু আমি চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। তাড়াতাড়ি করে নাস্তাটা খেয়ে আমাকে উদ্ধার কর। রাফি তখন তার বড় বোনের সঙ্গে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নাস্তাটা খেয়ে নিল। তারপর দুই ভাই বোন মিলে বাসা থেকে বের হয়ে গেল। তার বোন প্রতিদিন রিক্সা করে ভার্সিটিতে যাওয়া আসা করে। আজ যেহেতু রাফি ভার্সিটিতে যাচ্ছে তাই নিশা রাফিকে বলল, এটা তো বাইক, চালাতে পারিস? তাহলে আজ বাইকে যাবো, চল। হ্যাঁ, এটা একদম তুই ঠিক কথাই বলেছিস। আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, তাই আজ একটু ফিটফাট হয়ে এই ভার্সিটিতে যেতে হবে। এই বলে রাফি দৌড়ে গিয়ে নিজের রুম থেকে মোটর সাইকেলের চাবিটা নিয়ে আসলো আর তারপর গ্যারেজ থেকে মোটর সাইকেলটা বের করে দুই ভাই বোন মিলে মোটর সাইকেল করে ভার্সিটি যাবার উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটির গেট দিয়ে দুজনের ভিতরে প্রবেশ করতে যাবে তখনই রাফির চোখ আটকে গেল একটা মেয়ের উপর। আহ, কি মায়াবী চেহারা, অপরূপ রূপবতী, যার দিকে তাকিয়ে রাফি গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিয়েছে আর এদিকে গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে নিশা। তখন এসে তেড়ে এসে রাফির দুই গাড়ি ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আই হারামজাদা, আজ প্রথমবার ভার্সিটিতে এসেছিস আর এসে একটা কুফা বাদিয়ে দিলি। আমি আর তোর সঙ্গে কোনো দিনও বাইকে করে ভার্সিটিতে আসবো না। আরে আপু, চুপ করো তুমি। ওই যে দেখো আমার স্বপ্নের মেয়েটা, আহ কি যে মায়াবতী। রাফি সেদিকে তাকিয়ে আছে।
রাফি যেদিকে তাকিয়ে আছে নিশা তখনই সেদিকে তাকালো আর তাকিয়ে দেখতে পেল তার বান্ধবী প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা আসলেই অনেক সুন্দরী, বলা চলে ভার্সিটির 95% ছেলের ক্রাশ প্রিয়াঙ্কা। আর ওই যে 5% যাদের কথা বললাম তারা হলো হাবা গোবা, যারা মেয়েদের দিকে কখনো ফিরেও তাকায় না। যাই হোক ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি। প্রিয়াঙ্কাকে দেখিয়ে নিশা তার ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই দেখ, চোখের ডাক্তার দেখা তুই। তুই কার কথা বলছিস জানিস? এটা হলো প্রিয়াঙ্কা, আমাদের ভার্সিটির সবচাইতে সুন্দরী আর কোটিপতি বাবার একমাত্র আদরের ললনা। দেখো আপু, যেই সেই হোক না কেন, তাকে আমার মনে ধরেছে। আর এই হলো আমার শব্দের রানী, যাকে আমি প্রতিদিন স্বপ্ন দেখি। দেখ, আমি সত্যি বলছি, যদি আমার বান্ধবীর সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছিস আর তোর জন্য ভার্সিটিতে আমার সম্মানহানি হয়, তাহলে আমি তোর সঙ্গে এমন কিছু করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। দেখো আপু, এত কিছু কল্পনা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি সত্যি বলছি, মেয়েটাকে আমার চাই চাই চাই, কারণ এই মেয়েটাই প্রতিদিন আমার স্বপ্নে আসে। আপু তুই এখানে দাঁড়া, আমি আমার স্বপ্নের রানীর সঙ্গে একটু কথা বলে আসি। এই বলে রাফি এখান থেকে দৌড়ে প্রিয়াঙ্কার সামনে গিয়ে দাঁড়ালো। আর ওইদিকে নিশা রাফিকে থামানোর জন্য তার পিছন পিছন দৌড়ে ছুটে চলে আসলো। রাফি প্রিয়াঙ্কার কাছে এসে প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, হ্যাঁ, আমার মনের রানী, তুই প্রতিদিন আমার ঘুম ভাঙতেই আমাকে ফেলে চলে যাও কেন? আজ আমি তোমাকে পেয়েছি, আজ আর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। উপস্থিত প্রিয়াঙ্কা সহ তার সব বান্ধবীরা একদম হতবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে। কেউ কিছুই বলতে পারছে না। আর রাফি এসব কি বলছে? আর স্বপ্নের রানী বা কাকে বলছে? তখনই নিশা সেখানে এসে উপস্থিত হয় আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ ভাই, তুই ওর কথায় কিছু মনে করিস না, ও আমার ছোট ভাই, ওর একটু মাথায় সমস্যা আছে। এই বলে নিশা রাফির হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। তখনই রাফি আবারও নিশার হাত থেকে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রিয়াঙ্কার সামনে চলে আসে আর বলতে থাকে, ওহে মায়াবতী, ওহে আমার স্বপ্নের রানী, আমি একটু মিথ্যে বলছি না, আর আমি কোনো পাগল নই, আমি সত্যি বলছি। বলো না, তুমি কেন আমায় প্রতিদিন ঘুমের মধ্যে রেখে চলে আসো? তখনই আবারও নিশা রাফিকে এসে এখান থেকে নিয়ে যেতে চায়। তখনই প্রিয়াঙ্কার নিশাকে বাধা দিয়ে বলে, দোস্ত তুই একটু সাইডে গিয়ে দাঁড়া, আমাকে একটু কথা বলতে দে, ব্যাপারটা আমার একটু বুঝতে হবে। এই কথা বলে প্রিয়াঙ্কা নিশাকে একটু সাইডে দাঁড় করায়। তারপর রাফি সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ এবার বলো, তুমি কি বলছিলে? এদিকে রাফি অপরাধ দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে তো আছে, সে যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। এটা দেখে প্রিয়াঙ্কার রাফির চোখের সামনে আঙ্গুলের তুড়ি দিয়ে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার, কি হলো, তুমি কিছু বলছো না কেন? ততক্ষণে রাফির হুঁশ ফিরে এলো। সে আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আজ তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, যাতে তুমি আমাকে পেলে আর চলে আসতে না পারো। তোমাকে আমি বিয়ে করব। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করেছিলাম। তুমি কি আজকের আগে আমাকে কখনো দেখেছো? হ্যাঁ, তোমাকে তো আমি প্রতিদিনই দেখি। কেন, তুমি কি আমাকে দেখো না? না, আমি তো তোমাকে আজকের আগে কোনোদিনও দেখিনি। বলো তো তোমার ব্যাপারটা কি? তখনই আবারও সেখানে নিশা চলে আসে আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে ভাই, তুই এই পাগলটার সঙ্গে কথা বলা বন্ধ কর, এর সঙ্গে কথা বলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। তুই প্লিজ যা, যা বলছে সব ভুলে যা। আরে ভাই, তোরে না বলছি তুই গিয়ে একটু সাইডে দাঁড়া, আমি ওর সঙ্গে কথা বলছি। আরে ওর মাথায় সমস্যা আছে বলছি তো। তখনই রাফি কিছুটা বিরক্ত হয়ে নিশাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপু, তুই কেন আমার সঙ্গে এরকম করছিস বলতো শুনি? আমার ভালোবাসার মানুষটার কাছে কেন আমার নামে বদনাম করছিস, যাতে সে আমাকে ভালো না বাসে? তাই তো দেখ, আল্লাহ যদি সহায় থাকে, তুই আমার সঙ্গে শত্রুতা করে কিছুই করতে পারবি না। এটা বলতেই প্রিয়াঙ্কা আবার তখন রাফিকে বলতে থাকে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে কখন আর কোথায় দেখেছো? আমি তোমাকে প্রতিদিন রাতে স্বপ্নে দেখি। তুমি আমার বিছানায় আসো, তুমি আমাকে আদর করো, আমি তোমাকে আদর করি। আর দুজন দুজনের ভালোবাসায় জেনে ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যাব, তখনই প্রতিদিন আমার মা অথবা আমার বন্ধু জনের মধ্য থেকে কেউ একজন এসে আমার ঘুমটা ভাঙিয়ে দেয়। আর তারপরই তুমি আমাকে ফেলে চলে যাও। বলো, আজ তুমি আমার সঙ্গে যাবে আর কখনো আমাকে ফেলে কোথাও যাবে না? রাফি এরকম কথাবার্তা শুনে প্রিয়াঙ্কার সব বান্ধবীরা একসঙ্গে হেসে ওঠে।
আর তখনই প্রিয়াঙ্কা তাদের সবকটাকে ধমক দিয়ে বলতে থাকে। আই চুপ করবি তোরা? ব্যাপারটা কিন্তু আমার জোশ লেগেছে। একে তো ভার্সিটিতে 95% ছেলের ক্রাশ আমি, আর এখন কিনা এক অচেনা যুবকের প্রেমিকা হয়ে গেলাম। এটা তো আমার খুব ভালো লাগছে। আরে ওসব বাদ দাও, আমাকে তোমার কেমন লেগেছে সেটাই বলো। তোমাকেও আমার জোশ লেগেছে। তাহলে আজ থেকে আসবে তো আমার রিয়েল লাইফে? আর তোমাকে স্বপ্নে পেতে চাই না, এখন থেকে তোমাকে আমি সত্যি পেতে চাই। ওকে, আই উইল ট্রাই ইট। তবে এখন ক্লাসে চলো, ক্লাসে টাইম হয়ে গেছে। আমিও আসছি, বাই। এই বলে প্রিয়াঙ্কা আর তার বান্ধবীরা সবাই মিলে ক্লাসে চলে গেল। এদিকে নিশা রাফিকে তার ক্লাসরুমে পৌঁছে দিয়ে নিজের ক্লাসরুমে চলে গেল আর প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলতে লাগলো। দোস্ত প্লিজ, তুই ওর কথায় কিছু মনে করিস না। ওর মাথায় সমস্যা আছে, প্রায়ই এরকম ভুলভাল কথা বলে। আর প্রতিদিনই বলে কোনো মেয়ে নাকি তাকে স্বপ্নের মধ্যে আদর করতে আসে। আরে ভাই, আমি কোনো কিছুই মনে করিনি। তবে তোর ভাইটির ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেখানে ছেলেরা আমাকে সামনাসামনি দেখে ক্রাশ খায়, আর সেখানে কিনা তোর ভাই আমাকে না দেখেই ভালোবেসে ফেলেছে। একজন মানুষ যদি আমাকে না দেখেই ভালোবাসতে পারে, তাহলে আমাকে দেখার পর কতটা ভালোবাসবে আমি সেটাই একটু দেখতে চাই। মানে এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তোকে অত সব কিছু বুঝতে হবে না, আর আমার মাথাও খারাপ হয়নি। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। তুই তো নিজের চোখে তেল দে। তখন নিশা প্রিয়াঙ্কাকে কিছু বলতে যাবে, এর আগে ক্লাস টিচার ক্লাসে চলে আসলো আর তারপর তারা ক্লাস করতে শুরু করলো। টিফিন পিরিয়ডে প্রিয়াঙ্কা, নিশা আর তার বান্ধবীরা সবাই মিলে ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখন এই খাবার রাফি সেখানে এসে উপস্থিত হয়। প্রিয়াঙ্কার পাশে একটা মেয়ে বসা ছিল, ওই মেয়েটাকে রাফি ওখান থেকে উঠে যেতে বলল। তখন নিশা কিছুটা রেগে গিয়ে রাফিকে বলতে থাকে। রাফি, কি সব অসভ্যতামি হচ্ছে? আমি কিন্তু একদম এসব সহ্য করব না। আমি কিন্তু বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সঙ্গে সব কিছু বলে দিব। তুই এখানে এসেছিস পড়াশোনা করতে, নাকি আমার মানিজ্যতের 12টা বাজাতে? তখন রাফি কিছু বলতে চাইলেও প্রিয়াঙ্কা রাফিকে চুপ করিয়ে দেয়। তারপর সে নিজেই রাফিকে বলতে থাকে। রাফি, তুমি আমার সঙ্গে চলো। ওরা এখানে আমাদের দুজনকে কথা বলতে দেবে না। আমরা অন্য কোথাও গিয়ে বসি। প্রিয়াঙ্কার এরকম কর্মকাণ্ডে উপস্থিত সবাই কিছুটা অবাক হয়। এদিকে প্রিয়াঙ্কা সেসব কিছুর তোয়াক্কা না করে রাফিকে নিয়ে অন্য একটা টেবিলে গিয়ে বসলো। আর তারপর তারা দুজনে কফি অর্ডার করে হাত ধরাধরি করে বসে গল্প করতে লাগলো। তখনই নিশা আবারও সেখানে আসে আর প্রিয়াঙ্কাকে বলতে থাকে। আর প্রিয়াঙ্কা, আমার ভাইটার সঙ্গে সঙ্গে দেখছি তোর মাথাও খারাপ হয়ে গেছে। এখানে সবাই আছে, কি ভাবছে বলতো? আরে ভাই, দেখছিস তো আমরা দুজনে কথা বলছি। যা না প্লিজ এখান থেকে। এই বলে প্রিয়াঙ্কা নিশাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। নিশাও তাদের সঙ্গে কোনো কথা বলার সুযোগই না পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। কারণ যেখানে ওরা কোনো কথা শুনবে না, সেখানে তো কোনো কথা বলে কোনো লাভ নেই। এদিকে রাফি আর প্রিয়াঙ্কা গল্প করছে। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে প্রতিদিন স্বপ্নে দেখতে পাও? হ্যাঁ, আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি নাকি? প্রতিদিনই তুমি আমার স্বপ্নে আসো, আমায় আদর করো। এই যে তোমার ঠোঁট দুটো দেখো, তোমার ছোঁয়াপে একদম গোলাপি গোলাপি হয়ে গেছে। এদিকে রাফি আর প্রিয়াঙ্কা গল্প করছে। কথাটা শুনে প্রিয়াঙ্কা কিছুটা লজ্জা পেলেও সে রাফির দিকে ফিরে তাকায় আর দেখতে পায় সত্যি সত্যি ছেলেদের ঠোঁট কিছুটা লালচে হয়, কিন্তু রাফির ঠোঁট দুটো একদম মেয়েদের ঠোঁটের মতো গোলাপের পাপড়ির মতো গোলাপি গোলাপি। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। এদিকে রাফি তাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথাই না বলেই ক্লাসরুমে গিয়ে নিজের বইগুলো হাতে নেয় আর ভার্সিটি থেকে বের হয়ে চলে যায়। নিশা এটা দেখে রাফির কাছে চলে আসে আর ঠাস ঠাস করে রাফির দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে থাকে। আমি খুব ভালো করেই জানতাম তোকে আমার ভার্সিটিতে ভর্তি করানো মানে আমি নিজের জন্য নিজেই খাল কেটে কুমির নিয়ে আসা। আর এখন তুই সেটাই করেছিস। আমি আগেই জানতাম তুই এরকম কিছু একটা করবি। আরে আপু, তুই শুধুই আমাকে ভুল বুঝতেছিস। প্রিয়াঙ্কা কিন্তু একটু আমার কথায় রাগ করেনি। তার হঠাৎ কি যেন হলো, আমি তো নিজেই সেটা বুঝতে পারছি না। সে কোনো কথা না বলেই চুপচাপ এখান থেকে চলে গেল। দেখ, আর একটাও কথা বলবি না। কাল থেকে তোর ভার্সিটিতে আসা বন্ধ। তুই অন্য কারো ভার্সিটিতে ভর্তি হবি। এই ভার্সিটিতে তোর আর পড়াশোনা করতে হবে না। আমি আজকেই বাড়িতে গিয়ে বাবা মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। এই বলে রাগে ফুসফুস করতে করতে নিশা সেখান থেকে চলে গেল। আর এদিকে রাফি সত্যি বুঝতে পারলো না প্রিয়াঙ্কা কেন এভাবে কোনো কিছু না বলেই চলে গেল। ভার্সিটি ছুটি হলো বিকেল 3টায়।
বাসে এসে বিষণ্ণ মন নিয়ে বসে আছে রাফি। তখনই তার মা তার রুমে আসে আর রাফিকে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রাফি, কি হয়েছে? তোকে এরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? তাছাড়া আজকে তো তোর ভার্সিটির প্রথম দিন ছিল। তোর প্রথম দিন কেমন কেটেছে? কিছুই তো আমাদের বললি না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে রাফি, আর তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, কি আর বলবো আম্মু, তোমার বৌমাকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে যখন কথা বলছিলাম সে আমাকে কোনো কিছু না বলে হঠাৎ করে সেখান থেকে চলে গেল। রাফির এমন কথায় তার আম্মু বাবাকে চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে রাফিকে জিজ্ঞাসা করতে থাকে, আরে বাবা, এসব তুই কি বলছিস? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? গেলি ভার্সিটিতে, আর সেখানে বৌমা কোথায় পেলি? তখনই রাফি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার আম্মুকে বলতে থাকে, হ্যাঁ আম্মু, আমি সত্যি বলছি, এতদিন ধরে যে মেয়েটা আমাকে স্বপ্নে সাদর করতো সেই মেয়েটাকে আমি খুঁজে পেয়েছি। তখনই তার আম্মু কিছুটা রেগে গিয়ে রাফিকে একটা ধমক দিয়ে বলতে থাকে, দেখ রাফি, সবসময় কিন্তু ফাজলামো করা একদম ভালো লাগে না। আমি তোকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছি তোর মন খারাপ কেন, আর ভার্সিটিতে প্রথম দিন কেমন কাটলো, আর তুই কি এসব আবল তাবল কথা বলছিস? তখনই রাফি হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ায় আর তারপর তার আম্মুর হাত দুটো ধরে বলতে থাকে, আম্মু বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো, সেও দেখেছে আমি মেয়েটার সঙ্গে কথা বলেছি। ধুর, তোর সঙ্গে কথা বলাটাই অনর্থক। তুই তো একটা পাগল, সেই সঙ্গে বাড়ির সব মানুষকেও পাগল বানিয়ে ছাড়বি। যতক্ষণ পর্যন্ত তুই বাড়ির সবাইকে পাগল বানাতে না পারবি, ততক্ষণ পর্যন্ত মনে হয় আর তোর কোনো রেহাই নেই। আম্মু, এই যে তোমার দিব্যি, আমি সত্যি কথা বলছি। কিন্তু রাফির আম্মু তার কোনো কথা না শুনেই রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে সন্ধ্যাবেলা যখন রাফির আব্বু অফিস থেকে বাসায় ফিরে এলো, নিশা ড্রয়িং রুমে বসেছিল। তার আব্বুকে দেখে সে বলতে লাগলো, আব্বু, তোমাকে আমি আগেই বলেছিলাম তোমার ছেলেকে কোনোভাবেই আমার ভার্সিটিতে ভর্তি করাবে না, তাহলে তোমার ছেলে আমার মান ইজ্জত যা কিছু আছে সব ধুলে মিশিয়ে দিবে। বাসায় প্রবেশ করতে না করতেই মেয়ের মুখ থেকে এমন কথা শুনে রাফির আব্বু নিশাকে বলে, আরে বাবা, তুই এভাবে কেন কথা বলছিস? আমার ছেলেটা একটু ফাজিল, কিন্তু খারাপ নয়। আমি জানি ওর জন্য কখনোই তোকে কোনো সমস্যা করতে হবে না, তাই তো আমি ওকে তোর সঙ্গে ভার্সিটিতে পাঠিয়েছি। হ্যাঁ, সেটাই তো আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে আজ ভার্সিটিতে গিয়ে ঠিক কি কি করেছে। এই বলে অপেক্ষা না করে নিশা নিজেই রাফিকে ড্রয়িং রুমে ডেকে নিল আর তারপর তার আব্বুকে বলতে লাগলো, এই যে আমি তোমার ছেলেকে ডেকে নিয়ে এসেছি, এবার তুমি নিজেই জিজ্ঞেস করো তোমার ছেলে আজ ভার্সিটিতে কি করেছে। রাফির আব্বু নিজের গলা থেকে টাইটা খুলতে খুলতে রাফির দিকে তাকিয়ে রাফিকে জিজ্ঞাসা করলেন, কিরে মা, কি হয়েছে বল তো শুনি? বাড়িতে পা দিতে না দিতেই নালিশ শুনতে হলো। তখন রাফি কিছুটা কাঁচুমাচু হয়ে তার বাবাকে বলতে থাকে, না মানে আসলে আব্বু, ওই যে তুমি তো জানোই আমি প্রতিদিন স্বপ্নে তোমাদের বৌমাকে দেখতে পাই, আর আজ সরাসরি তাকে দেখতে পেয়েছি। ছেলের মুখ থেকে এমন কথা শুনে রাফির আব্বু হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। ছেলের আগে প্রতিদিন স্বপ্নে তার বউকে দেখতে পায়। বেশ কিছুক্ষণ চুপ হয়ে বসে থেকে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বললেন, দেখো, আমাকে না সারাদিন অফিসে অক্লান্ত পরিশ্রম করতে হয়, তাই আমি বাড়িতে এসে তোমাদের এসব ফালতু কথাবার্তা আর শুনতে চাই না। দয়া করে আমাকে এসব কথা আর শোনাতে আসবে না। এই বলে কাউকে তিনি আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। আর এদিকে রাফি তখনই নিশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ আপু, তুই কিন্তু আমার সঙ্গে খুব বেশি শত্রুতা করছিস। তোর কারণে যদি আমি আমার স্বপ্নের মানুষটাকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তাহলে তুই কাল আমার সঙ্গে খালি ভার্সিটিতে যাস, এরপর আমি তোকে দেখিয়ে দিব খারাপ কার সঙ্গে হয়, আমার সঙ্গে নাকি তোর সঙ্গে। এই বলে নিশার আগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। এদিকে রাফি নিজের রুমে চলে আসে। বসে বসে তার প্রিয়তমার কথা ভাবতে লাগলো। চোখের সামনে শুধু তার প্রিয়তমার রঙিন মুখটাই ভাসতে লাগলো। আহা, কি মায়াবী চেহারা, কি অপরূপ সৌন্দর্য! সৃষ্টিকর্তা নিজের হাতে তার চেহারায় একদম ঢেলে দিয়েছেন। দেখতে দেখতে রাত 2টার কাছাকাছি বেজে গেল, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। বারবার শুধু তার প্রিয়াঙ্কার কথাই মনে পড়ছিল। ওই সময় তার আম্মু
পানি খাওয়ার জন্য রুম থেকে বের হয়েছিল। আর তার রুমের লাইট দেখতে পেয়ে তিনি রুমের দিকে এগিয়ে আসেন আর রুমে এসে দেখতে পান রাফির চেহারায় হেলান দিয়ে বসে আছেন, মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করছে। তখনই তিনি রুমের ভিতরে প্রবেশ করেন আর রাফিকে বলেন, কি ব্যাপার বাবা, কি হয়েছে? তুই এভাবে বসে আছিস কেন? মনে হয় কিছু একটা নিয়ে চিন্তিত আছিস। আর কি নিয়ে চিন্তা করবো আম্মু, তুমি বলো। ওই যে সকালবেলা তোমার বৌমাকে দেখে আসলাম, এখন শুধু তার কথাই মনে পড়ছে। দেখ বাবা, একটু বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়, তাহলে এইসব কিছু ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে চলে যাবে। আম্মু, এসব চিন্তা তো আমার মাথা থেকে একদমই যাচ্ছে না। সে কখন থেকে চেষ্টা করছে একটু ঘুমিয়ে পড়ার জন্য, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার শুধু তোমার বৌমার মায়াবী চেহারাটাই আমার চোখে ভেসে উঠছে। তখনই রাফির আম্মু রাফিকে একটা ধমক দিয়ে বলে, দেখো রাফি, ফাজলামোর একটা লিমিট আছে। এখন চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়, তা না হলে কিন্তু তোকে ঝাঁটা পেটা করে বাসা থেকে বের করে দেবো বলে দিলাম। এই কথা শুনে রাফি বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কারণ সে তার আম্মুকে প্রচন্ড ভয় পায়। আর তার আম্মু যখন যেটা বলে সেটাই করে, তার কথা নড়চড় হয় না। তাই ঝাঁটার বাড়ি খাওয়ার চাইতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়াটা অনেকটাই বেটার হবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। এদিকে ফজরের আজান দিয়ে দিয়েছে। তখনই হঠাৎ করে রাতের চোখটা লেগে গেল, সে আর কিছু বুঝতেই পারল না। এদিকে সকাল 9টা বাজে। হঠাৎ করেই বাড়ির কলিং বেলের আওয়াজ শোনা গেল। রাফির আম্মু নিশাকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, এই নিশা, কই তুই? দেখ তো, এই সাত সকাল বেলা আবার কে আসলো? যাচ্ছি আম্মু। এই বলে নিশা দরজাটা খুলেই দেখতে পেল তাদের বাড়ির দরজার সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে নিশা বেশ অবাক হয়ে এই প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলো, কি ব্যাপার দোস্ত, তুই আমাদের বাড়িতে, তাও আবার এত সকালে? তুই তো আমাদের বাড়ি চিনতিসই না, আমাদের বাসার ঠিকানা তুই জানিস না, তাহলে তুই আসলি কিভাবে? ওসব কথা পরে হবে, আগে বলো আমার হিরোটা কোথায়, ওর সঙ্গে একটু দেখা করে আসি। তোর হিরো মানে কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওকে এত কিছু বোঝার জন্য কে বলেছে বল? রাফি কোথায় আছে? আর কোথায় থাকবে সে? সে তো তার রুমেই আছে, গিয়ে দেখ, হয়তো এখনো সেই আবল তাবল কথা বলছে। এদিকে প্রিয়াঙ্কা সিঁড়ি দিয়ে উঠে রাফিকে খুঁজতে শুরু করলো। তখনই হঠাৎ একটা রুমের দরজার সামনে এসে তার পা দাঁড়িয়ে গেল। রুমের ভিতর থেকে সাউন্ড আসছে, প্লিজ প্রিয়তমা, তুমি এখন আর আমাকে ফেলে চলে যেও না। কাল তো তোমার সঙ্গে সরাসরি দেখা হলো, তারপর তুমি কেন আমায় কিছু না বলে চলে গেলে বলো শুনি? আমার যে তোমাকে ছাড়া একা একা থাকতে খুব বেশি কষ্ট হয়, সেটা কি তুমি জানো না নাকি? আমি যে খুব বেশি ভালোবাসি তোমায়, জান। উম্মা, উম্মা, উম্মা। তখনই প্রিয়াঙ্কা রুমের ভিতর প্রবেশ করে আর দেখতে পায় রাফি কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশকে চুমু খাচ্ছে আর উপরোক্ত কথাগুলো বলছে। তখনই প্রিয়াঙ্কাও দুষ্টুমি করে রাফির কাছে চলে গেল। আস্তে আস্তে তার বাহুডোর থেকে কোলবালিশটা সরিয়ে দিয়ে নিজেই সেখানে শুয়ে পড়ল আর তার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। প্রায় 5 মিনিট কিস করার পর রাফি বলতে লাগলো, জানো সুইটার, তোমার এই দুই ঠোঁটের স্বাদের কাছে পৃথিবীর সব কিছুর স্বাদ হার মানে। তোমার এই ঠোঁট দুইটা সেই মিষ্টি, আমার তো মন চাই সারাদিন তোমার এই ঠোঁট দুইটা চুষে চুষে খাই। হ্যাঁ, তো তোমাকে না করেছে কি? খাও না চুষে চুষে। তখনই রাফি কিছুটা ঘুম থেকে জেগে উঠে আর প্রিয়াঙ্কার কণ্ঠস্বর শুনে উঠে বসতে চায়। তখনই সে দেখতে পায় প্রিয়াঙ্কা তার বুকের উপরে শুয়ে আছে। এটা দেখে সে বলতে থাকে, সত্যি আমি এখনো ঘুমাচ্ছি, তাই না ঘুম ভাঙলেই তো তুমি আমাকে ফেলে চলে যাবে। না সোনা, আমি তোমাকে ফেলে আর কোথাও চলে যাব না। আজ তো আমি সত্যি সত্যিই দেখলাম তুমি ঘুমের মধ্যেও আমাকে ভালোবাসো। আমি শুধু ঘুমের মধ্যে না, সারাদিনই তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার ঘুমের মধ্যে স্বপ্নে আসো আর ঘুম ভাঙলেই আমাকে ফেলে রেখে চলে যাও। আরে এক কথা তুমি বারবার কেন বলতেছো বলো তো শুনি? আমি তো বললাম তোমাকে ফেলে আমি আর কোথাও যাচ্ছি না, আমি তোমার কাছেই থেকে যাব। এই যে আমি সত্যি সত্যিই তোমার কাছে চলে এসেছি। এই কথাটা রাফি একদমই বিশ্বাস করতে পারছিল না। তাই সে প্রিয়াঙ্কাকে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিজের শরীরে নিজেই চিমটি কাটলো আর বলতে লাগলো, আহ, ব্যথা পেলাম তো। তার মানে আমি সত্যি সত্যি এতক্ষণ তোমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলাম। একদমই তাই, তুমি এতক্ষণ ধরে আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলে। আর আমাকে এটা বলো, বাস্তব আর স্বপ্ন একদম ঠিকঠাক আছে তো? রাফি কিছু একটা বলতে যাবে, ওই মুহূর্তেই নিশা তার আম্মুকে নিয়ে সেখানে উপস্থিত হয় আর তার আম্মুকে দেখিয়ে বলতে থাকে,
এই যে দেখো তোমার ছেলের কাণ্ডকীর্তি। তখনও প্রিয়াঙ্কা আর রাফি একে অপরের কাঁধে হাত রেখে বসে আছে। এটা দেখে রাফির আম্মু কপাল চাপড়াতে চাপড়াতে বলতে থাকেন, হায় আল্লাহ, এটা আমার কি দিন আসলো, আমি তো ভাবতেই পাচ্ছি না আমার ছেলে কিনা আমার সামনে একটা মেয়ের সঙ্গে এইসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তখনই প্রিয়াঙ্কা রাফির আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে শাশুড়ি মা, আপনি এরকম কেন করছেন? এটা মডেল যুগে এগুলো অ্যাভেলেবেল, এগুলো এখন হতেই থাকে, এগুলো বড় কোনো বিষয় নয়। তাই এটা নিয়ে এত হাই হুতাশ করার মতো কিছুই হয়নি। এই নিয়ে চুপ করো তুমি, তোমার তো দেখছি লাজ লজ্জা বলতে কোনো কিছুই নেই। একে তো বান্ধবীর ছোট ভাইয়ের সঙ্গে এইসব এইসব অপকর্ম করছো, আর তার উপর আবার বড় গলায় কথা বলছো। তোমার কি একটু লজ্জা করছে না নাকি? প্রিয়াঙ্কা কিছু একটা বলতে চায় আর রাফি তার মুখ চেপে ধরে তাকে কথা বলা বন্ধ করিয়ে দেয়। তখন রাফি নিজেই তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখো আম্মু, তুমি আর যাই কিছু বলো না কেন, আমার বউকে কোনো খারাপ কথা বলবে না, তাহলে কিন্তু আমি একদম সহ্য করব না। রাফির মুখ থেকে এই কথা শুনে রাফির আম্মু তো একদম চিৎকার করে কান্না করা শুরু করে দিলেন আর বলতে লাগলেন, হায় আল্লাহ, এই দিন দেখার জন্য বুঝি বেঁচেছিলাম। নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে বউ বলছে, তাও আবার বিয়ে করার আগেই। আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, আমি এইসব কিছু আর সহ্য করতে পারছি না। আরে আম্মু, তুমি এভাবে কেন বলছো? তুমি যদি মরে যাও তাহলে আমাদের যদি একটা বাচ্চা কাচ্চা হয়, সেটাকে লালন পালন করবে কে? আমার বউ তো কোটিপতি বাবার একমাত্র আদর রইল, রান আসে তো আর এইসব কিছু করতে পারবে না। তাছাড়া আমি তাকে দিয়ে এসব কিছু করাবো না, কারণ সে আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ। এই বলে রাফি তার আম্মু এবং তার বড় বোনের সামনেই প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেতে থাকে। নিশা আর তার আম্মু এইসব কিছু সহ্য করতে না পেরে ছিছি করতে করতে সেখান থেকে বের হয়ে চলে গেল। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, আমার চোখের সামনে যা কিছু হচ্ছে সবকিছু সত্যি নাকি এখনো স্বপ্ন দেখছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না, তুমি একদম বাস্তবে আছো এবং যা দেখছো সবকিছুই সত্যি। আমি সত্যিই তোমার কাছে এসেছি, তোমার কথা শুনে আমি সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি তোমাকে জড়িয়ে ধরে বসে আছি আর তুমি আমার সামনে এসেছো। তোমার ভালোবাসার এতটা জোর আমি কি না এসে থাকতে পারি? তুমি আমাকে না দেখেই ভালোবাসো, প্রতিদিন ঘুমের মধ্যে আমায় আদর করো, আর আমি কি তোমার আদর না পেয়ে থাকতে পারি? তাই তো ছুটে তোমার কাছে চলে আসলাম। এই বলে প্রিয়াঙ্কা আবারও রাফিকে জড়িয়ে ধরে তার দুই গালে চুমু খায়। তারপর প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, এখন থেকে প্রতিদিন সকালে আমি তোমার বাড়িতে চলে আসব, তারপর তোমাকে নিয়ে একসঙ্গে দুজনে ভার্সিটিতে যাব। কিন্তু আপু তো আমাকে বলে দিয়েছে সে নাকি আমাকে আর ওই ভার্সিটিতে যেতে দেবে না, আমার জন্য নাকি তার বন্ধুদের সামনে তার মান ইজ্জতের হানি হয়েছে। ওর কথা তুমি ছাড়ো, ওর যাই ইচ্ছা তাই বলো, আমি তো তোমাকে নিয়ে এসেছি, আমি তোমাকে নিয়ে যাব। তাছাড়াও হয়তো ভুলে গেছো, ভার্সিটিতে ওর কথা নয় আমার কথা চলে। এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। প্রিয়াঙ্কার কথা শুনে রাফি আর এক মুহূর্তও দেরি না করে বিছানা থেকে উঠে তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে গেল আর তারপর ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নিল। এদিকে নিশা আর তার আব্বু আম্মু সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। তার আম্মু তাকে বলে, কি ব্যাপার, নাস্তা করে যাবি না? না আম্মু, ও বললো আমাকে নিয়ে বাইরে নাস্তা করবে, তাই তোমরা খেয়ে নাও। রাফির এই কথা শুনে রাফির আব্বু তার দিকে ফিরে তাকালেন। প্রিয়াঙ্কাকে দেখে তিনি অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়ে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তোর সঙ্গে এই মেয়েটাকে তো তোর সঙ্গে এর আগে কোনোদিন দেখেছি বলে আমার মনে হচ্ছে না। আপু, তোমাকে না গতকালকে আমি বলেছিলাম এটাই হলো সেই মেয়ে, তোমাদের বৌমা, আমার স্বপ্নের রানী। রাফির এই কথাটা শুনে তার বাবা বিষম খেয়ে গেলেন। মুখের খাবারটা ফেলে দিয়ে তিনি বলতে লাগলেন, আরে এসব আমি কি শুনেছি? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না, নিজের চোখে যেটা দেখছি সেটাও বিশ্বাস করতে পারছি না। বন্ধ কর, বলো এই মেয়েটাকে। শ্বশুর মশাই, আপনার ছেলে একদম ঠিক কথাই বলেছে। আমি সেই মেয়ে যেই মেয়েকে আপনার ছেলে না দেখেই ভালোবেসেছে, তাই তার ভালোবাসাকে আর উপেক্ষা করতে পারলাম না, তার ভালোবাসার স্বাদ নিতে চলে আসলাম। প্রিয়াঙ্কার মুখ থেকে এই কথা শুনে রাফির আব্বু একটা ধমক দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, এই মেয়ে চুপ করো, তুমি নির্লজ্জ মেয়ে কোথাকার। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমার ছেলে চাইতে বয়সে বড় আর নিজে চাইতে
ছোট একটা ছেলেকে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? দেখুন শ্বশুরমশাই, সে আপনি যাই বলেন না কেন আমি কিছুই মনে করব না, কারণ এখনকার যুগে বয়স কোনো ফ্যাক্ট না। আমরা এখন ভালোবাসার মানুষটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর আমি আপনার ছেলেকে ভালোবাসি, তাই আমার কাছে বয়সের চাইতে ভালোবাসার মূল্যটাই বেশি। আপু, তুমি ওদের সঙ্গে কোনো কথা বলো না। ওদের দুইটাই মাথা নষ্ট হয়ে গেছে, তাই ওরা পাগলের মতো কথা বলছে। ওদের মাথা ঠিক হয়ে যাক, তারপর দেখবে দুইটা নিজেদের ভুল বুঝতে পেরেছে আর তোমার কাছে এসে ক্ষমা চেয়েছে। এটা হয়তো হবে না, কারণ আমি তো প্রিয়াঙ্কাকে সেই কবে থেকে ভালোবাসি, আর এখন প্রিয়াঙ্কাও আমাকে ভালোবাসে। তাই আমাদের ভালোবাসায় ফাটল ধরানো অতটাও সহজ হবে না মনে হয়। প্রিয়াঙ্কা, চলো তো এখান থেকে, এসব ফালতু কথা ভালো লাগছে না। এরপর রাফি আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই প্রিয়াঙ্কার হাত ধরে বাসা থেকে বের হয়ে চলে গেল। দুজনে একটা বিশাল বড় 5 স্টার রেস্টুরেন্টে এসে সকালে নাস্তাটা করে নিল এবং সেই বিল প্রিয়াঙ্কা নিজেই পরিশোধ করলো। তারপর তারা ভার্সিটিতে চলে আসলো। ক্যাম্পাসে বসে দুজনে গল্প করছে আর তার কিছু বান্ধবীরা সেখানে এসে উপস্থিত হয়। তাদেরকে দেখেই বলতে থাকে, প্রিয়াঙ্কা, এসব কিছুর মানে কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুই আমাদের বাড়িতে গিয়ে কেন এসব কিছু করলি? কই, আমার তো মনে হচ্ছে না আমি সেরকম কিছুই করেছি। আমি তোর ভাইকে ভালোবাসি আর তোর ভাই আমাকে ভালোবাসে। এখানে তুই কেন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিস সেটা বলতো শুনি। হ্যাঁ আপু, প্রিয়াঙ্কা একদম ঠিক কথাই বলেছে। যেখানে আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেখানে তুই কেন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিস? নিশা তখনই রাফিকে ধমক দিয়ে বলতে থাকে, তুই একদম চুপ কর, তা না হলে চটকানা মেরে তোর গাল লাল করে দিব বেয়াদব। তুই খুব ভালো করেই জানিস আমাকে, তাই চুপ থাক আর নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখ। রাফি তখন আর কোনো কথাই বলল না। এদিকে নিশা প্রিয়াঙ্কার সঙ্গে রাগারাগি করতে লাগলো আর বলতে লাগলো, দেখ দোস্ত, তুই আমার ছোটবেলার বন্ধু। এই সামান্য একটা বিষয় নিয়ে আমি তোর সঙ্গে কোনো ঝামেলা করতে চাই না। তুই আমার ভাইয়ের জীবন থেকে অনেক দূরে চলে যা। দেখ, সেটা আদৌ সম্ভব নয়, সেটা তুই খুব ভালো করেই জানিস। কারণ ভার্সিটিতে আমি 95% ছেলের ক্রাশ। সেখানে ভার্সিটির কোনো ছেলের সঙ্গে প্রেম না করে তোর ভাইকে আমি চুজ করেছি। এটা কিন্তু তোর 7 জন্মের ভাগ্য। নিশা তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, তার সাথে জন্মের ভাগ্য হওয়ার কোনো প্রয়োজন নেই। সে শুধু এটাই চাই প্রিয়াঙ্কা রাফির জীবন থেকে অনেক দূরে সরে যাক। কিন্তু প্রিয়াঙ্কা তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে রাফিকে ছেড়ে যাবে না, কোনো পরিস্থিতিতেই না। নিশা তখন আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেল। আর ক্লাসরুমে গিয়ে সে তার বান্ধবীদের নিয়ে বসে বসে পরিকল্পনা করতে লাগলো কিভাবে তাদের দুজনের এসব বন্ধ করা যায়। এদিকে রাফি আর প্রিয়াঙ্কা দুজনে হাত ধরাধরি করে ক্যাম্পাসের মধ্যে বসে আছে আর গল্প করছে। এই ব্যাপারটা ভার্সিটির সবাই নোটিস করছে। এদিকে একটা ছেলে যে প্রিয়াঙ্কার ক্লাসমেট, শুরু থেকে সে প্রিয়াঙ্কাকে অনেক বেশি পছন্দ করত, এমনকি প্রিয়াঙ্কাকে প্রপোজ পর্যন্ত করেছিল। কিন্তু প্রিয়াঙ্কা তার প্রপোজ ডে সরাসরি রিজেক্ট করে দেয় আর ছেলেটাকে তার সামনে আসতে মানা করে দেয়। এরপর থেকে ছেলেটা দূর থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবেসে যায়। ছেলেটা প্রিয়াঙ্কাকে রাফির সঙ্গে এভাবে হাত ধরাধরি করে বসে আছে, গল্প করছে, মাঝে মধ্যে তো দুজন দুজনকে প্রকাশ্যে চুমো খাচ্ছে। এসব কিছু সহ্য করতে না পেরে প্রিন্সিপালের কাছে বিচার দিতে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার কাছে একটা কমপ্লেন করতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কি বলবে? দেখুন স্যার, এটা আমরা সবাই খুব ভালো করে জানি, এটা একটা ভার্সিটি আর শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আমরা সবাই ভালো কিছু শিখতে আসি, কিন্তু আমার মনে হয় ভার্সিটির পরিবেশ এখন শিক্ষার অনুপযোগী হয়ে যাচ্ছে। এসব তুমি কি বলছো? আর কেনই বা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলবে তো শুনি। স্যার, আপনি আমার বলা কথা বিশ্বাস করবেন না, তাই আপনি নিজেই আমার সঙ্গে ক্যাম্পাসে চলুন, তাহলে নিজেই সব কিছু নিজের চোখে দেখতে পাবেন। এই বলে আশিক প্রিন্সিপাল স্যারকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে চলে আসলো। প্রিন্সিপাল স্যার ক্যাম্পাসে এসে দেখতে পারেন প্রিয়াঙ্কা আর রাফি দুজনকে ধরাধরি করে বসে আছে। তখনই আশিক প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে প্রিয়াঙ্কা আর রাফিকে দেখিয়ে বলতেছে, দেখুন স্যার, এসব কি হচ্ছে? প্রিয়াঙ্কা সিনিয়র ব্যাচের একটা মেয়ে হবে জুনিয়র ব্যাচের একটা ছেলের সঙ্গে, এসব কি করে বেড়াচ্ছে? হ্যাঁ সত্যি তো, আমাদের ভার্সিটিতে এরকম কিছু হতে পারে এটা তো আমি কল্পনাই করিনি। তাছাড়া প্রিয়াঙ্কার মতো একটা মেয়ে এরকম কিছু করবে এটা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ স্যার, এটা আমি খুব ভালো করে জানতাম, তাই তো আমি আপনাকে সেখানে কোনো কিছু না বলে এখানে সবটা হাতে নাতে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। এবার আপনি বলুন আমি কিছু ভুল বলেছি কি না। আরে না, তুমি কেন ভুল
কিছু বলতে যাবে। তুমি যা বলছো একদম সত্যি কথাই বলছো। যাই হোক, তোমাকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে সরাসরি কথা বলবো। এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ নিজের দুই হাতে নিজেই চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ডেভিড, প্রিন্সিপালকে নিয়ে আসলাম কিছু একটা করার জন্য, আর সে কোনো কথা না বলে এখান থেকে চলে গেছে। তখন সে মনে মনে ভাবতে লাগলো, প্রিন্সিপাল স্যারকে বলে যদি কাজ না হয়ে থাকে তাহলে তো আমাকেই মাঠে নামতে হবে। এই কথা চিন্তা করতে করতে আশিক প্রিয়াঙ্কা আর রাফির সামনে এসে দাঁড়ালো। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে লাগলো, এসব কি হচ্ছে প্রিয়াঙ্কা? তুমি ভার্সিটির ভিতরে এসব কি করে বেড়াচ্ছ? এই ছেলে তোমাকে না বলেছি তুমি কখনোই আমার সামনে আসবে না, তারপরেও এখানে কেন এসেছো? তুমি ভার্সিটির ভিতরে যা কিছু শুরু করেছো, তারপর তোমার কাছে না এসে কোনো উপায় আছে নাকি? তুমি এভাবে ভার্সিটির পরিবেশ কেন নষ্ট করছো? আশিকের কথা শুনে প্রিয়াঙ্কা অনেকটাই রেগে যায়, কারণ প্রিয়াঙ্কা আশিককে একদমই সহ্য করতে পারে না। তাই প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, দেখো, আমার ব্যক্তিগত ব্যাপারে তোমাকে নাক গলানোর জন্য আমি এখানে ডেকে আনিনি, তাই কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। প্রিয়াঙ্কার এই কথা শুনে আশিক কিছুটা রেগে যায়। তারপর আবারও প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখো প্রিয়াঙ্কা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সবাই ভালো কিছু শিখতে আসে, এখানে কেউ প্রেম করতে আসে না, বুঝতে পারছো? ছেলেটার কাছ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা অনেক বেশি ক্ষেপে গেল। তাই রাফিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে ওই ছেলেটার সাথে কলার ধরে বলতে লাগলো, এই হারামজাদা, তোকে না বলেছি চুপচাপ এখান থেকে চলে যেতে, তারপরও কেন নিজের থেকে এত মাতব্বরি করতে এসেছিস? আমি কি তোকে একবারও বলেছি আমার এখানে এসে মাতব্বরি করতে? এই কথা বলে প্রিয়াঙ্কা আশিকের গায়ে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দেয়। তখনই পুরো ক্যাম্পাস মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আশিক তখন এই অপমান সহ্য করতে না পেরে প্রিয়াঙ্কার হাত থেকে নিজের শার্টের কালার ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, দেখো, তুমি যেটা করবে একদম ভালো করলে না। এর জন্য কি যে তোমাকে একদিন না একদিন ঠিক পস্তাতে হবে। আরে যা, তোর সেই আশা কোনোদিনও পূরণ হবে না, আর সেই দিনটাও কোনোদিন আসবে না। আশিক তখন প্রিয়াঙ্কার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে গেল। আর এদিকে ক্লাসের টাইম হয়ে যাওয়াতে আজিকার প্রিয়াঙ্কা পেছনের ক্লাসে চলে আসে। সেদিন বিকেলে ভার্সিটি শেষ করে প্রিয়াঙ্কা বাসায় আসে। সন্ধ্যাবেলা তার বাবা অফিস থেকে এসেই তাকে ড্রয়িং রুমে ডেকে নিল, আর তারপর বলতে লাগলো, প্রিয়াঙ্কা, এসব আমি কি শুনছি? তুমি ভার্সিটি থেকে কি শুরু করেছো? তুমি কি আমাকে মান ইজ্জত দিয়ে ঠিক মতো বাঁচতে দেবে না নাকি? মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম যাতে তোমার মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে সমস্যা হচ্ছে? প্রিয়াঙ্কার বাবা তখন কিছুটা রাগান্বিত হয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, তুমি কিছু বুঝতে পারছো না নাকি কোনো কিছু বুঝতে চাইছো না? কোনটা? হ্যাঁ, আমি কেন কোনো কিছু বুঝতে চাইবো না? অবশ্যই বুঝতে চাই, কিন্তু তুমি কি বলতে চাইছো সেটাই বুঝতে পারছি না। ছি ছি প্রিয়াঙ্কা, ছি, আমি ভাবতেই পারছি না তুমি ভার্সিটিতে গিয়ে আমার নামটা পাবে। প্রেম করবে ভালো কথা, টাইম পাস করবে তাও ভালো কথা, কিন্তু অন্তত নিজের লেভেলটা তো আগে দেখে নেবে। তুমি কিনা তোমার চাইতে বয়সে ছোট একটা ছেলের সঙ্গে কি সব করে বেড়াচ্ছ, আর এগুলো আমাকে শুনতে হলো? হ্যাঁ, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি সবটা বুঝতে পেরেছি। তুমি রাফির ব্যাপারে বলছো, তাই না? বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন শুধু তোমার কাছে এইটুকু জিজ্ঞাসা করার, তুমি কি নিজের থেকে ওই ছেলেটার কাছ থেকে ফিরে আসবে নাকি আমাকে কোনো কিছু করতে হবে? কোনটা? আমি তো ফিরে আসবোই না, আর তোমাকেও কিছু করতে হবে না, কারণ তুমি কোনো কিছু করেও কোনো কিছু করতে পারবে না। ওই কথা বলে প্রিয়াঙ্কা বলতে থাকে, আমি রাফিকে ভালোবাসি, আর রাফিও আমাকে ভালোবাসে। আমাদের এই দুজনের ভালোবাসার সম্পর্ক পবিত্র। আমরা দুজনে হালাল ভাবে পেতে চাই, বিয়ে করতে চাই। আর এই সম্পর্ক যদি আমাদের দুই পরিবার মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি মেনে না নেয় তাহলে আমরা দুজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নেব। তখন কিন্তু তোমাদের কিছুই করার থাকবে না। প্রিয়াঙ্কার এই কথা শুনে প্রিয়াঙ্কার বাবা হতাশ মনে প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, ছি ছি প্রিয়াঙ্কা, ছি, মুখ থেকে এই কথা আমার শুনতে হলো? তুমি কিনা অবশ্যই এইটুকুনি পিচ্ছি একটা ছেলের সঙ্গে নিজের বিয়ের ব্যাপারে কথা বলছো? তোমার একটু লজ্জা করছে না? হ্যাঁ, না বাবা, শুধু ভালোবেসেছি, অন্য কিছু করিনি যাতে আমার লজ্জা করতে পারে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। পরের দিন আবারও সে ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে রাফির সঙ্গে হাত ধরাধরি করে গল্প করছে। এটা ভার্সিটির সবাই লক্ষ্য করে। এদিকে ঠিক ওই মুহূর্তেই ভার্সিটির প্রিন্সিপাল ক্যাম্পাসে প্রবেশ করে। রাফি আর প্রিয়াঙ্কাকে ওই অবস্থায় দেখে প্রিন্সিপাল স্যার নিজেই এগিয়ে যান তাদের সঙ্গে কথা বলতে, কারণ তিনি নিজেই গতকাল প্রিয়াঙ্কার বাবার সঙ্গে প্রিয়াঙ্কার আর রাফির ব্যাপারে কথা বলেছিলেন। প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলার পরেও যখন তেমন লাভ হলো না,
তখন তিনি সরাসরি প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে গেলেন। প্রিয়াঙ্কা, এসব কি হচ্ছে? স্যার, আমি বুঝতে পেরেছি আপনি রাফির ব্যাপারে বলছেন। রাফি এমন একটা ছেলে যে কিনা আমাকে না দেখেই ভালোবেসেছে, তাই তার ভালোবাসাকে আমি আর উপেক্ষা করতে পারিনি। তার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছি আমি। মানে আমি তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলাম না। প্রিয়াঙ্কা তখন প্রিন্সিপাল স্যারকে সবকিছু খুলে বললেন। সবকিছু শুনে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, সত্যি অসাধারণ, আর এই যুগের এরকম কিছু আমরা কেউ প্রত্যাশাই করি না। তবে প্রিয়াঙ্কা, একটা কথা বলছি তোমায়, তুমি যদি ফাইনাল ইয়ারের সবার চাইতে ভালো রেজাল্ট করতে পারো, তাহলে আমি নিজেই তোমার বাবার সঙ্গে তোমার আর রাফির ব্যাপারে কথা বলবো। এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেল। আর এরপর দিনগুলো এভাবেই চলছিল। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা রেডি হয়ে রাফিদের বাড়িতে চলে যেত। যদি ওর ওই বাড়িতে যাওয়া রাফির বাড়ির লোক কিংবা প্রিয়াঙ্কার বান্ধবী নিশা নিজেও এটা একদমই পছন্দ করতো না, কারণ তার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে তার বান্ধবীর কিছু একটা চলছে। নিশা এটা মেনে নিতে পারছিল না, কারণ তার ভাই সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আর তারা অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। 4 বছরের বিশাল একটা গ্যাপ। এটা প্রিয়াঙ্কার পরিবার সহ রাফির পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এদিকে প্রিয়াঙ্কা আর রাফির সম্পর্কটা এখন আগের থেকে খুবই গভীর করা হয়ে গেছে। দুজনকে ছাড়া কোনো কিছুই বুঝে না, দুজন দুজনকে নিজেদের নিঃশ্বাস মনে করে। এই তো সেদিন সকাল 9টা বেজে গেছে, প্রিয়াঙ্কা এখনো আসেনি। এটা দেখে রাফি অনেক বেশি চিন্তিত হয়ে পড়লো। বারবার প্রিয়াঙ্কার নাম্বারে ফোন করতে থাকলো, কিন্তু ফোনটা বাজলেও কেউ ফোন রিসিভ করলো না। রাফির চিন্তা বাড়তে লাগলো, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে তো প্রিয়াঙ্কার বাড়ির ঠিকানা সে জানে না, কারণ এখনো পর্যন্ত কোনোদিনও প্রিয়াঙ্কার বাড়িতে সে যায়নি। প্রিয়াঙ্কাই বরাবর রাফিদের বাড়িতে আসে। রাফি দৌড়ে নিশার কাছে চলে গেল আর বলতে লাগলো, আপু প্লিজ, তুই আমায় একটা সাহায্য কর। তুই তো আমার বড় বোন, প্লিজ আমাকে একটু সাহায্য কর। আরে কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? আপু 9টার উপরে বেঁচে গেছে, প্রিয়াঙ্কা এখনো আসেনি, তাই ওর জন্য আমার খুব বেশি চিন্তা হচ্ছে। তোর কাছে কি প্রিয়াঙ্কার বাড়ির কোনো অ্যাড্রেস বা কোনো মোবাইল নাম্বার আছে? নিশার কাছে তখন প্রিয়াঙ্কার বাড়ির অ্যাড্রেস থাকলেও নিশা সেটা রাফিকে দিল না, উল্টে রাফিকে বলতে লাগলো, দেখ, আমার মনে হয় পাখির মধু খাওয়া শেষ হয়ে গেছে, তাই অন্য ফুল খুঁজতে গেছে। নিজের বোনের মুখ থেকে এরকম কথা শুনে রাফি আর সেটা সহ্য করতে পারলো না। রাফি একটু রেগে গিয়ে বলতে লাগলো, দেখ আপু, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আর আমার প্রিয়াঙ্কার সম্পর্কে তো একদমই না। তুই আমাকে চাইতে তাই বল, আমি সহ্য করে নেব, কিন্তু আমি আমার প্রিয়াঙ্কার সম্পর্কে একটা বাজে কথা সহ্য করব না, কারণ তুই ভালো করে জানিস প্রিয়াঙ্কাকে আমি কতটা ভালোবাসি। এই শোন, তোর ভালোবাসা ধুয়ে ধুয়ে তুই পানি খা। এসব কথা আমাকে বলতে আসিস না, তোকে তো ভালোর জন্য বলছি, তুই বুঝতেই পারছিস না। যখন আমার আমের আঁটি দুটো একসঙ্গে হারাবি তখন বুঝতে পারবি। রাফি তখন প্রিয়াঙ্কাকে কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেল আর রুমের মধ্যে পায়চারি করতে লাগলো। কখন সে প্রিয়াঙ্কার দেখা পাবে আর কিভাবে বা প্রিয়াঙ্কার সঙ্গে একটু কথা বলতে পারবে। তখনই হঠাৎ করে তাদের বাড়ির কলিং বেলের আওয়াজ শোনা গেল। রাফি কলিং বেলের আওয়াজ শুনেই দৌড়ে নিচে চলে গেল। দরজা খুলতেই প্রিয়াঙ্কাকে দেখেই সে হাউমা করে কান্না করে দিল আর বলতে লাগলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার আসতে তো দেরি হলো কেন? রাফি এভাবে বাচ্চাদের মতো কান্না করছে। এটা দেখে প্রিয়াঙ্কা কিছুটা বিস্মিত হয়েই বলতে লাগলো, আরে কি ব্যাপার, রাস্তায় একটু জ্যামে আটকা পড়ে গেছিলাম আর মোবাইলটাও ভুলে বাসায় রেখে এসেছি, তাই তোমাকে ফোন করতে পারিনি। তুই জানো তোমার জন্য আমার কতটা টেনশন হচ্ছিল। আমার জন্য এত টেনশন করে কি লাভ? আমাদের এই সম্পর্ক তো তোমার ফ্যামিলিও মেনে নেবে না আর আমার ফ্যামিলিও মেনে নেবে না, তাই আমি চাইছি আমাদের সম্পর্কটাকে এবারে বিচ্ছেদের রূপ দিবে। তখনই রাফি তার হাত দিয়ে প্রিয়াঙ্কার মুখটা চেপে ধরে আর বলতে থাকে, চুপ, একদম চুপ, যা বলেছো। এই কথাটা ভুলেও মুখ থেকে বের করবে না। পৃথিবী কিয়ামত হয়ে গেলেও আমি তোমাকে ছাড়া বাঁচব না, কারণ তোমাকে আমি আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি। আমার জীবন চলে গেলেও তোমার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বাচ্চাদের মতো কান্না করতে থাকে। ঠিক ওই মুহূর্তে বাসা থেকে বের হয় রাফির আব্বু। তিনি অফিসে যাচ্ছিলেন। ড্রয়িং রুমে আসতে এরকম একটা বিষয় নিজের চোখের সামনে দেখতে পেয়ে তিনি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারছিলেন না, তাই তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, কি হচ্ছে? কি এসব আমার বাড়িতে?
রাফি আর প্রিয়াঙ্কা দুজনেই ওনার গলার আওয়াজ শুনতে পেয়ে দুজন দুজনকে ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ায়। প্রায় 2 মিনিট পর রাফি নিজেকে সামলে নিয়ে তার আব্বুর সামনে এসে দাঁড়ায় আর তারপর তার আব্বুকে বলতে থাকে, আব্বু তুমি আমাকে ছোট্ট করে এটা বলো যে প্রিয়াঙ্কাকে তুমি আমার করে এনে দেবে কি দেবে না? তুমি যদি আমাকে চাও তাহলে এই মেয়েটাকে বিয়ে করতে পারবে না, আর যদি ওই মেয়েটাকে বিয়ে করো তাহলে পুরো পরিবারকে হারাতে হবে। এই কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় রাফি। তারপরেই রাফি তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকে, আব্বু, যে মানুষটাকে আমি না দেখে ভালোবেসেছি, যে মানুষটা আমার স্বপ্নে এসে প্রতিনিয়ত তার প্রতি আমার ভালোবাসা জন্ম দিয়েছে, তাকে আমি পৃথিবীর বিনিময়েও হারিয়ে ফেলতে পারবো না, তাকে আমার লাগবেই। তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, দেখো রাফি, ভালোবাসলে বিয়ে করতে হবে এটা কোনো হাদিসে লেখা নেই। ভালোবাসার ত্যাগেও সুন্দর। দেখো, তোমার ফ্যামিলি তোমাকে অনেক ভালোবাসে আর আমার ফ্যামিলিও। তাই আমি চাই না আমাদের দুজনের ভালোবাসার জন্য দুজনের দুটি পরিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। আমি আজকের পর থেকে কখনো তোমার সামনে আসবো না। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, ফ্যামিলির জন্য আমরা আমাদের ভালোবাসাকে ত্যাগ করতে পারি না। ফ্যামিলি আজ না হোক কাল মেনে নিবেই, কিন্তু আমরা যদি আমাদের ভালোবাসাকে হারিয়ে ফেলি সেটাকে আর জীবনে কোনোদিনও ফিরে পাবো না। ততক্ষণে প্রিয়াঙ্কা রাফিদের বাসা থেকে বের হয়ে চলে গেছে। রাফি মাথায় হাত দিয়ে বসে পড়ে, সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তখনই তার বাবা তার পাশে এসে দাঁড়ায়, তার মাথায় হাত রেখে বলতে থাকে, দেখ বাবা, আমরা তোর মা বাবা, আমরা তোর ভালো চাই, কখনো তোর সঙ্গে খারাপ কিছু হোক এটা আমরা চাই না। তুই আমাদের উপর ভরসা রাখ, আমরা এর চাইতে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। রাফি তখন কান্না করতে করতে চিৎকার দিয়ে বলে ওঠে, চাই না আমি তোমাদের ভালো মেয়ে, আমি এই মেয়েটাকেই চাই। কারণ ভালো জীবনে একবারই বাঁচা যায় আর একজনকেই বাঁচা যায়। আমি চাই না আমার জীবনে দ্বিতীয় কেউ আসুক। রাফি সেদিন আর ভার্সিটিতে না গিয়ে সোজা নিজের রুমে চলে গেল আর বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এদিকে প্রিয়াঙ্কা রাফিদের বাড়ি থেকে বের হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা হয়। অপরদিকে নিশাও কিছুক্ষণের মধ্যেই ভার্সিটিতে এসে পৌঁছায়, কিন্তু নিশা ভার্সিটিতে এসে প্রিয়াঙ্কাকে কোথাও দেখতে পেল না। সে মনে মনে ভাবলো প্রিয়াঙ্কা হয়তো বাড়িতে চলে গেছে, তাই সে এই বিষয়টা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করলো না। এদিকে ভার্সিটির ছুটি হয়, দুপুর ঘনিয়ে বিকেল হয়, বিকেল ঘনিয়ে সন্ধ্যা হয়, প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে যায় না। তার বাবা এটা দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েন। সম্ভাবনের রাত হতে ঝলক 7:30 বাজে। এমন সময় প্রিয়াঙ্কার বাবা ভার্সিটির প্রিন্সিপালকে ফোন দেন আর ওনাকে জিজ্ঞাসা করেন প্রিয়াঙ্কার ব্যাপারে। তখন উনি প্রিয়াঙ্কার বাবাকে বলেন, আরে এটা আপনি কি বলছেন? প্রিয়াঙ্কা তো আজকে ভার্সিটিতেই আসেনি। দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। প্রিয়াঙ্কা সকাল 8:30টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেছে, ওর ভার্সিটিতেই যাওয়ার কথা। দেখুন, আমি সব কিছু একদম দেখে শুনে তারপরেই বলছি, প্রিয়াঙ্কা আজ ভার্সিটিতে আসেনি। প্রিয়াঙ্কার ব্যাপারে 2-3 জন স্টুডেন্ট তো আমার কাছে জিজ্ঞাসা করছিল, কিন্তু আমি শিওর হয়েই বলছি প্রিয়াঙ্কা আজ ভার্সিটিতে আসেনি। এই বলে প্রিন্সিপাল ফোনটা কেটে দেন। আর এদিকে প্রিয়াঙ্কার বাবা আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। প্রিয়াঙ্কা সকালবেলা ভার্সিটি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছে, তাহলে ভার্সিটিতে না গিয়ে গেল কোথায়? এটাই ভাবতে পারছেন না প্রিয়াঙ্কার বাবা। হঠাৎই তার মনে পড়লো রাফির কথা। তিনি তখনই আবার প্রিন্সিপালকে ফোন দিলেন আর বলতে লাগলেন, দেখুন প্রিন্সিপাল, আমার মনে হয় এখানে কোনো একটা কিছু ঝামেলা হয়েছে। আপনাদের ভার্সিটিতে নতুন ভর্তি হওয়া ছেলেটা, ওই রাফি, ওকে তো চেনেন? আমার মনে হয় আমার মেয়েটা ওদের বাড়িতেই আছে। আপনি প্লিজ একটু পার্সোনালি খোঁজ নিয়ে দেখুন প্লিজ। উনি খুব অনুরোধ করে প্রিন্সিপালকে এই কথাটা বলেন। তাই প্রিন্সিপাল ওনার অনুরোধ ফেলতে না পেরে রাফিদের বাড়িতে ফোন দেন আর ফোনটা রিসিভ করে নিশা। আর তারপরেই জানতে পারেন, স্যার, ও তো সকালবেলা এসেছিল আমাদের বাড়িতে। তারপর তো বাড়ি থেকে বের হয়ে চলে গেল। ও চলে যাবার পরে আমি ভার্সিটিতে গিয়েছি। এরপর তো কিছুই বলতে পারি না। আমি তো ভেবেছিলাম ও বাড়িতে চলে গেছে। আরে এসব তুমি কি বলছো? তাহলে এগুলো তুমি সকালবেলা আমাকে জানালে না কেন? আমি তো ভেবেছি প্রিয়াঙ্কা হয়তো আজ বাসা থেকে বের হয়নি। আর তারপর তার বাবার কাছে থেকে জানতে পারলাম সে নাকি সকালবেলা ভার্সিটি আসার জন্য বের হয়েছে। তখনই নিশা প্রিন্সিপালকে বলে সে হয়তো ভেবেছিল প্রিয়াঙ্কা বাড়িতে চলে গেছে, তাই সে আর কাউকে কিছুই বলেনি। এদিকে তখনই আবার প্রিন্সিপাল প্রিয়াঙ্কার বাবাকে ফোন করেন আর সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা এটা কোনোভাবেই বিশ্বাস করেন না।
তিনি বলতে থাকেন রাফিদের বাড়িতে প্রিয়াঙ্কাকে আটকে রাখা হয়েছে, কিংবা রাফি কাউকে দিয়ে প্রিয়াঙ্কাকে কিডন্যাপ করিয়েছে। প্রিন্সিপাল তখন প্রিয়াঙ্কার বাবাকে বলেন, দেখুন, এরকম হতে পারে না। আমার মনে হয় প্রিয়াঙ্কা হয়তো কোনো বন্ধুদের বাড়িতে চলে গেছে, কারণ এটা আপনিও জানেন আর আমিও জানি প্রিয়া কার রাফিকে ভালোবাসতো। তাদের ভালোবাসার মাঝখানে বাধা চলে এসেছে, তাই হয়তো প্রিয়াঙ্কা এটা মেনে নিতে পারেনি, যার কারণে সে নিজেকে একটু শান্ত করার জন্য দূরে কোথাও চলে গেছে। দেখুন, এরকমটা হতেই পারে না। এখনো পর্যন্ত কোনোদিন এমনটা হয়নি যে আমার মেয়ে আমাকে না বলে কোনো বন্ধুর বাড়িতে চলে গেছে। আমি 100% শিওর এটা ওই রাফি নামের ছেলেটারই কাজ। এই কথা বলে তিনি ফোনটা কেটে দিলেন। আর তখনই তিনি বাসা থেকে গাড়ি বের করে সোজা থানায় চলে আসলেন। রাফির নামে তিনি মামলা করবেন এই জন্য। থানায় আসতেই থানার এসিপি ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করলেন আর তারপর বলতে লাগে, আরে আসলাম সাহেব, আপনি হঠাৎ থানায় কেন? ঝামেলা হয়েছে নাকি? আপনি আমাদের ফোন করতেন, তাহলে তো আমরা নিজেরাই চলে যেতাম। আপনি কেন কষ্ট করে এখানে আসতে গেলেন? দেখুন, ঝামেলাটা যদি ছোটখাটো হতো তাহলে আমি নিজেই ফোন করে আপনাদের ডেকে নিতাম, কিন্তু ঝামেলাটা একটু বড় ধরনের, তাই আমাকে আসতে হয়েছে। মানে এসব কি বলছেন আপনি? কি হয়েছে খুলে বলবেন তো শুনি। দেখুন, আমার মেয়ে কাল সকাল 8:30টায় বাসা থেকে বের হয় ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। আরও প্রতিদিন ভার্সিটি যাওয়ার সময় ওর বয়ফ্রেন্ডের বাসায় যায়, তারপর ওকে সঙ্গে নিয়ে একসঙ্গে ভার্সিটিতে যায়। কিন্তু আজ সকালে আমার মেয়ে বাসা থেকে বের হয়েছে দেখি, কিন্তু তারপর আর ভার্সিটিতে যায়নি, আর বাড়িতেও ফিরে আসেনি। তার মানে আমার মেয়েকে ওরা কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে। ওরা আমার সম্পত্তির জন্য এসব করেছে। প্লিজ আপনারা কিছু করুন। দেখুন, কি বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না। আপনি জানেন আমি অভিযোগ করতে এসেছি, তা আমার খুব ভালো করেই চিনি। সে এখনো পর্যন্ত এমন কেন অন্যায় কাজ করেনি যার জন্য আমরা তাকে এই কাজটার জন্য সন্দেহ করতে পারি। তিনি যথেষ্ট সৎ এবং ন্যায় মানুষ। তার ছেলে মেয়েরা অবশ্য তাদের আদর্শে আদর্শিত। দেখুন, আপনি ভুল ভাবছেন। আপনি যেরকমটা ভাবছেন বিষয়টা মোটেও সেরকম নয়। এই লোকটা উপরে ভদ্রলোকের মুখোশ পড়ে থাকে আর ভেতরে ভেতরে খুব বাজে লোক। এই বলে প্রিয়াঙ্কার আব্বু এসিপিকে নোটিশ লিখতে বলে। এসিপি তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে রাফি এবং তার ফ্যামিলির বিরুদ্ধে কিডন্যাপিং কেস ফাইল করে। শুধু লিখিয়ে তিনি ক্ষান্ত হননি। এসিপির হাতে 1 লক্ষ টাকার একটা চেক তুলে দিয়ে বলেন, এই নিন, এখানে পুরো 1 লক্ষ টাকা আছে। আপনাদের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আপনারা আমার মেয়েকে 1 ঘন্টার মধ্যে আমার কাছে ফিরিয়ে দিন। দেখুন, আপনার টাকার কোনো প্রয়োজন নেই, আর এটা আইনের ব্যাপারে এখানে টাকা পয়সা দিতে কিচ্ছুই হবে না। আপনি বাসায় ফিরে যান, আমরা আপনার মেয়েকে খুঁজে পেলে অবশ্যই আপনাকে জানাবো। তার আগে আমাদের ব্যাপারটা তদন্ত করতে দিন। অতঃপর এসিপি সাহেব প্রিয়াঙ্কার আব্বুকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। আর তারপর তিনি দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রাফিদের বাসায় চলে গেলেন। রাত তখন 9টার কাছাকাছি। রাফিও চলে গেছে। প্রিয়াঙ্কা নিরুদ্দেশ। রাফি নিজের রুমে বসে কান্না করছে। বাড়িতেও থমথমে পরিবেশ, কারণ তারাও কিছু আন্দাজ করতে পারছে এর পেছনে তাদেরকেই দায়ী করা হবে। ঠিক ওই মুহূর্তে কলিং বেলের আওয়াজ শোনা গেল। কেউ দরজা খুলতে সাহস পাচ্ছে না। তখন রাফির আব্বু গিয়ে দরজা খুলে দিলেন। আর তখনই এসিপিকে দেখে তিনি মলিন মুখে বললেন, আজকে পিএ সাহেবের আপনি কি এখানে এসেছেন? আমি জানি, আপনি ভিতরে এসে বসুন, আমি আপনার সঙ্গে কথা বলছি। রাফির আব্বুর কথায় এসিপি সাহেব ভিতরে রুমে এসে বসলেন। তারপর তিনি বলতে লাগলেন, দেখুন, আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আপনি আর আপনার ফ্যামিলি সম্পর্কে খুবই ভালো ধারণা আছে আমার, কিন্তু মেয়েটা কোথায় গেল সেটাই তো ভেবে পাচ্ছি না। আমিও তো সেটাই ভাবছি, মেয়েটা এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল। এটা ঠিক আছে যে মেয়েটা সকালবেলা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু তারপর আমরা কেউ আর কিছুই জানি না। এই বলে রাফির আব্বু একদম কান্না করে দেন, কারণ জীবনে ওনাকে কখনো এরকম কোনো সমস্যায় পড়তে হয়নি। তিনি যথেষ্ট সহজ এবং সাদাসিধে একজন মানুষ, কখনোই কোনো ঝামেলাতে জড়াতে চান না। সবসময় তিনি সব রকম ঝামেলা থেকে দূরে থাকতে চান। তখন এসিপি সাহেব রাফির আব্বুকে সান্ত্বনা দিয়ে বলতে থাকেন, দেখুন, আপনি একটু শান্ত হন, আমি তো আছি, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। একটা কাজ করুন, আপনার ছেলেকে একবার ডেকে দিন, আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। রাফির আব্বু তখনই রাফিকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে আসলেন। আর তারপর বলতে লাগলেন, রাফি, এই হলো এসিপির রায়হান। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি কি প্রিয়াঙ্কার কোনো খোঁজ পেলেন?
ওয়ালাইকুম আসসালাম। না, আমি এখনো প্রিয়াঙ্কার কোনো খোঁজ পাইনি। আর প্রিয়াঙ্কার খোঁজ যাতে সহজেই পেতে পারি তার জন্য তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম। তুমি প্লিজ আমাকে আমার কাছে একটু সহযোগিতা করো। হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। আপনি বলুন আমাকে কি করতে হবে। আমি আমার প্রিয়াঙ্কার জন্য সব কিছু করতে পারি। তাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, তাকে হারাতে চাই না। দেখো, একটা কথা আমি খুব ভালো করেই জানি, প্রিয়াঙ্কা যথেষ্ট সুন্দরী, মেধাবী এবং বুদ্ধিমতী একজন মেয়ে। তাকে যে কোনো ছেলে নিজের লাইফ পার্টনার হিসেবে পেতে চাইবে। তারপরেও তার সঙ্গে তো তুমি প্রায় অনেক দিন ধরেই মেলামেশা করেছো। তোমার কি কখনো চোখে এরকম কিছু পড়েছে যে প্রিয়াঙ্কাকে কেউ এভাবে কোনো কারণে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে? না আঙ্কেল, সেরকম কিছু তো আমার চোখে পড়েনি। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো আর তারপরেই বলো। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। রাফি তখন বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল, আর তখনই হঠাৎ করে বলতে লাগলো, হ্যাঁ স্যার, একজন আছে, তার নাম আশিক। সেও প্রিয়াঙ্কার পাগল প্রেমিকদের মধ্যে একজন। যখন প্রথম প্রিয়াঙ্কার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়, তখন সে প্রিয়াঙ্কার সঙ্গে এই বিষয়টা নিয়ে খুব ঝামেলা করেছিল, কারণ আমরা দুজনকে ভালোবাসতাম। আর সেই প্রিয়াঙ্কাকে ভালোবাসতো, সে চাইতো না প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসুক। ও আচ্ছা, এই ব্যাপার। এতক্ষণ আমি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ব্যাপার না, জাস্ট 1 ঘন্টা সময় দাও। 1 ঘন্টার মধ্যে আমি প্রিয়াঙ্কাকে উদ্ধার করে নিয়ে আসছি। রাফিদের বাড়ি থেকে চলে যাচ্ছিলেন, তখনই পিছন থেকে রাফি বলতে লাগলো, আঙ্কেল দাঁড়ান, আপনার সাথে আমিও যাব। না বাবা, তোমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওরা খুবই ডেঞ্জারাস লোক, ওদের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আমি তো পুলিশের লোক, আমাকে কিছু করতে পারবে না। তবে চিন্তা করো না, আমি তোমার ভালোবাসার মানুষকে শাহি সালামত তোমার কাছে ফিরিয়ে দেবো। এই বলে এসপি সাহেব আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে রাফি ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষা করতে লাগলো। অপরদিকে একটা বন্ধ করে চোখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে প্রিয়াঙ্কা। তখনই কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দরজা খোলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা বলতে লাগলো, এই কে এখানে আমাকে এভাবে আটকে রেখেছো কেন? কি ক্ষতি করেছি আমি তোমার, যার কারণে তুমি আমাকে এভাবে এখানে এনে আটকে রেখেছো? তুমি আমার যে ক্ষতি করেছো সেটা হিসাব মূল্যের বাইরে, তাই আজ আমি তোমার কাছ থেকে এর প্রতিদান নিয়ে যাব। আজ তুমি বুঝতে পারবে আমাকে অবহেলা করা কতটা ভয়ঙ্কর জিনিস। কে তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। সবাই আমার জন্য অনেক চিন্তা করছে, প্লিজ আমাকে যেতে দাও। যেতে তো অবশ্যই দেব, কিন্তু তোমাকে এভাবে যেতে দিতে পারি না। নাকি তুমি আমার মনের মহারানী, তোমাকে একটু আদর আপ্যায়ন করার জন্য এখানে নিয়ে এসেছি। মানে কে তুমি? আর এসব কি বলছো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কার কানের কাছে মুখ এনে আশিক বলতে থাকে, আরে ডার্লিং, এত তাড়া কিসের তোমার? কারণ আজ তোমার সঙ্গে আমি যা করব এরপর তুমি আর রুম থেকেই বের হতে পারবে না, তাই যাওয়ার জন্য এত তাড়া কিসের বলো শুনি? ও, এতক্ষণে বুঝতে পেরেছি তুমি আশিক, তাই না? কেন করছো আমার সঙ্গে এরকম? প্লিজ আমাকে যেতে দাও। এদিকে আশিক প্রিয়াঙ্কার কথায় পাত্তা না দিয়ে তার চোখ খুলে দিল। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি এখানে আমাকে আটকে রেখেছো কেন? আর কেনই বা আমার ক্ষতি করতে চাইছো? ভালোবেসেছিলাম তোমায়, আর তুমি আমার সেই ভালোবাসার মূল্য না দিয়ে অন্য একজনকে ভালোবেসেছো। এটা তো আমি হতে দিতে পারি না, কারণ তুমি আমার চোখের সামনে অন্য একজনের সঙ্গে হেসে খেলে বেড়াবে আর আমার বুকের মধ্যে আগুন জ্বলবে। এটা আমি মেনে নিতে পারবো না। প্লিজ তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আর আমার কোনো ক্ষতি করো না, কারণ তোমাকে আমার কোনোদিনই ভালো লাগেনি আর ভালোবাসার চোখে দেখিনি, তাই তুমি আমার কোনো সর্বনাশ করো না। সে তুমি আমাকে যাই বলো না কেন, কিন্তু তোমার কোনো কথা আমার কান দিয়ে ভিতরে প্রবেশ করবে না, কারণ আমার মাথার মধ্যে এখন একটাই নেশা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো তোমায় খেয়ে ছেড়ে দেওয়া। বলেছিলাম না তোমায় সেদিন আমাকে যে অপমানটা করেছো তার প্রতিদান তোমাকে খুব খারাপ ভাবে দিতে হবে, আর আজকেই সেই দিন। প্রিয়াঙ্কা তখন একদম কান্না করে দেয়, আর তারপর আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না, আমাকে যেতে দাও, তুমি আমার সর্বনাশ করো না। ডার্লিং, তুমি এত বিচলিত হচ্ছ কেন? তোমায় ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম, তুমি আমার ভালোবাসা বুঝলে না, এবার তুমি আমার হিংস্রতা বুঝতে পারবে। এই বলে আশিক হায়নার দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতে থাকে, আর এদিকে প্রিয়াঙ্কা নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে আর চিৎকার করতে থাকে, কে আছো? প্লিজ বাঁচাও আমাকে। তখনই আশিক একটা পৈশাচিক হাসি দিয়ে বলতে থাকে, করো না কেন, কোনো লাভ নেই।
এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, এটা আমার এরিয়া। এখানে কেউ পা ফেললেও সেটা আমার অনুমতি নিতে হয়। আমার অনুমতি ছাড়া এখানে থেকে কেউ গাছের পাতাও নড়ে না। প্লিজ ছেড়ে দাও আমাকে। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত থেকে বাঁচার জন্য ব্যর্থ চেষ্টা করতে থাকে। আর এদিকে আশিক লোভার্ত দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে আসতে থাকে, যেন কোনো এক হিংস্র হায়ানা তার শিকারকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আশিক প্রিয়াঙ্কার গলায় হাত রাখে। প্রিয়াঙ্কা নিজের চোখ দুটো বন্ধ করে দেয়, আল্লাহর নাম জপ করতে থাকে। আর তখনই পিছন থেকে কেউ একজন বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আশিক। এতদিন তোমার সম্পর্কে শুধু শুনেই আসছি, আর আজ তোমাকে হাতে না হাতে ধরলাম। আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। পেছন থেকে এই আওয়াজটা শুনে আশিকের গলা একদম শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সে ঢুক গিলতে গিলতে পিছনের দিকে তাকিয়ে দেখে অস্থির রায়হান সাহেব দাঁড়িয়ে আছে। তার যেন দিকে থেকে প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা। তখনই এসিপি রায়হান তার শার্টের কলার ধরে ফেলে আর বলতে থাকে, চল এবার আমার সঙ্গে থানায়, তারপর আমি জামাই আদার করব। কনস্টেবল প্রিয়াঙ্কাকে সেই সালামত থানায় নিয়ে আসো, তারপর বাকিটা আমি দেখছি। এই বলে এসিপি সাহেব আশিকের কলার ধরে টানতে টানতে বাংলোর বাইরে নিয়ে আসলো। এই কিছুক্ষণ পর দুজন কনস্টেবল প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় চলে আসে। এদিকে এসপি সাহেব অনেকক্ষণ আগেই প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে থানায় আসতে বলেছিলেন। প্রিয়াঙ্কার বাবা থানায় বসে অপেক্ষা করছিলেন প্রিয়াঙ্কার জন্য। কনস্টেবল যখন প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় প্রবেশ করলো, তখনই প্রিয়াঙ্কার বাবা দৌড়ে গিয়ে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন আর কান্না করতে করতে বলতে লাগলেন, আগেই বলেছিলাম এই ছেলেটা ভালো নয়, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তখনই পিছন থেকে এসিপি সাহেব প্রিয়াঙ্কার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনার মেয়ে নয়, আপনার ধারণা ভুল। রাফিক কখনো প্রিয়াঙ্কাকে কিডন্যাপ করেইনি। প্রিয়াঙ্কাকে কিডন্যাপ করেছিল ওই কুলাঙ্গারের বাচ্চা। এরা নারী পাচার থেকে শুরু করে আরো অনেক কুকর্ম করে এসেছে, কিন্তু এতদিন পর্যন্ত হাতে নাতে কোনো প্রমাণ পায়নি বলে ওকে গ্রেফতার করতে পারেনি। আর আজ তাকে হাতে নাতে গ্রেফতার করেছি। এসিপির মুখ থেকে এই কথাটা শুনে প্রিয়াঙ্কার বাবা একদম অবাক হয়ে যান আর বলতে থাকেন, তাহলে কি আমার ধারণা ভুল ছিল? হ্যাঁ, একদমই তাই। আপনার ধারণা ভুল ছিল। রাফি প্রিয়াঙ্কাকে ভালোবাসে আর প্রিয়াঙ্কা রাফিকে ভালোবাসে। তাদের ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই। যদি আমি বাইরের মানুষ, আপনাদের ফ্যামিলিগত ব্যাপারে কথা বলাটা রাইট নেই আমার। তারপরে বলছি, মেয়েটা যাকে ভালোবাসে, যার কাছে ভালো থাকবে, তার হাতেই তুলে দিন। এসিপির এই কথা শুনে প্রিয়াঙ্কার বাবা অনুতপ্ত হন আর তারপর এসিপির হাত দুটো ধরে বলতে থাকেন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আমি এই মুখ নিয়ে রাফি এবং তার ফ্যামিলির সামনে দাঁড়াতে চাই না। আপনি প্লিজ আমার হয়ে রাফির বাবা মায়ের সঙ্গে কথা বলুন, আর তারা যেন আমার মেয়েটাকে তাদের বাড়ির বউ করে নিয়ে যায়। কারণ আমি বুঝতে পেরেছি ওদের ভালোবাসায় কোনো ভুল নেই। হ্যাঁ আব্বু, তোমাকে আমি সেটা আগেই বলেছিলাম, কিন্তু তুমি আমার কথাটা মেনে নিতে কতটা দেরি করলে আর আমার ভালোবাসার মানুষটাকে ভুল বুঝলে। আরে সন্তান হাজারটা ভুল করলে যদি বাবা মা ক্ষমা করতে পারে, আমি তোর বাবা, আমি একটা ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করবি না মা? না বাবা, তুমি কোনো ভুল করনি। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের সঙ্গে ভালো কিছু হোক, তার সন্তান ভালো থাকুক। সেই জায়গা থেকে তুমি ঠিক আছো, আমি কিছু মনে করিনি। এখন শুধু রাফিকে পেয়ে গেলেই হলো। তখনই প্রিয়াঙ্কার বাবা একটু মুচকি হাসি দিয়ে বলেন, হ্যাঁ অবশ্যই। এদিকে এসিপি সাহেব তখনই রাফির আব্বু আম্মু সহ রাফিকে থানায় আসতে বলেন। প্রায় আধা ঘন্টার মধ্যে তারা থানায় এসে পৌঁছালো। তারা তো ভয় পেয়েছিল হয়তো প্রিয়াঙ্কাকে পাওয়া যায়নি, তাই তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে। কিন্তু থানায় এসেই তারা দেখতে পেল প্রিয়াঙ্কা তার বাবার সঙ্গে বসে আছে। প্রিয়াঙ্কা রাফিকে দেখা মাত্রই সবার সামনে দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরলো আর সবার সামনে রাফির দুই গালে সমানে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, বড্ড ভালোবাসি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফেলে চলে যেও না। কখনো তোমায় পেলে কোথাও চলে যাব না, সারা জীবন আমি তোমার সাথেই থেকে যাব। শুধু তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো, তাহলেই আমার হবে। তাদের এই ভালোবাসা দেখে সবাই হাসছে। ওই দূর আকাশ থেকে রাতের চাঁদটাও হাসছে, যেন এই পূর্ণিমার রাত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে গেল। তারপর সেদিন রাতেই থানাতেই তাদের বিয়ের বন্দোবস্ত করা হয়। প্রিয়াঙ্কার বাবা নিজের মেয়ের বিয়ের খুশিতে তখনই মিষ্টির অর্ডার করেন আর তারপর থানার সবাইকে মিষ্টি খাওয়ান। বিয়ের সমস্ত কাজ শেষ হলে তারা পরের দিন সকালে বাসায় ফিরে। আর এভাবেই একটি অপূর্ণ ভালোবাসার গল্প পরিপূর্ণতা পায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর আমাদের ভালোবাসার গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।